ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি নামে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমান প্র্যাকটিস করছে ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার মিরপুর 2। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এটি একটি এডুকেশনাল টাইপ ভিডিও। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনার ভিতরে যদি সোশ্যাল অ্যাংজাইটি থাকে, সেক্ষেত্রে এটা খুব ভালো উপকার করবে বলে আমি আশা রাখি। আমি বেশ কিছু থেরাপিউটিক টেকনিকের কথা বলেছি বা বলবো, যেখানে আপনি নিজে নিজে এগুলো বাসাতে বসে প্র্যাকটিস করতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনি যদি একদম নিজের মনটাকে শক্ত রেখে এগুলো করেন, তাহলে আশা রাখি কোনো একজন প্রফেশনালের কাছে গিয়ে আপনার এই সম্পর্কে যে চিকিৎসা সেটি নেওয়ার দরকার হবে না। তাহলে প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া, এটি আমাদের মানসিকভাবে খুব সমস্যা তৈরি করে, যেটি হয়তো আমার কোয়ালিটি লাইফকে খুব বড় রকমের বাধাগ্রস্ত করে। তাহলে এটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে থেরাপিউটিক টেকনিক সেটিকে বলা হয় সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। খুবই ইম্পর্ট্যান্ট এই থেরাপিটিতেই আপনি নিজে নিজেও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার প্রথমে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে। প্রবলেমগুলো কোথায়? আপনার মনে। এই যে মনটা আসলে কী রকম থাকে, মনের ভিতরে তিনটা জিনিস থাকে খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো আপনার মনের চিন্তা থাকে কিছু, এই চিন্তাগুলো আপনার যে অনুভূতি সেগুলোকে ফ্লাকচুয়েট করে এবং তারপর এই চিন্তা অনুভূতির সাথে আপনার আচরণকে প্রভাবিত করে। তাহলে প্রথমে আপনি জিনিসটি করতে হবে যে আপনার চিন্তাগুলোকে আইডেন্টিফাই করা। আপনি এটি খাতা কলমে নিয়ে আপনার কী ধরনের চিন্তা হয়, আপনার সোশ্যাল অ্যাংজাইটি যে হয়, সমাজের মানুষের সাথে আপনি মিশতে পারেন না, সমাজের মানুষের কাছে গেলে মনে হয় নিজেকে ছোট মনে হয়, বা আমি এমন কিছু করে ফেলবো যেটি হয়তো বা ওই সমাজের জন্য ঠিক না। তা এই যে চিন্তাগুলো হয়, এগুলো আপনি একটা নোট ডাউন করে ফেলবেন এবং সাথে সাথে আপনার কী ধরনের অনুভূতি হয়। আপনার ভিতর হয়তো বা অস্থিরতা বোধ হয়, অনেক বেশি রাগ হয়, অনেক বেশি ক্ষোভ, অভিমান, নিজেকে ছোট লাগে, নিজেকে দক্ষ মনে হয় না। এই যে বিষয়গুলো আপনি একটু লিখে ফেললেন, আপনার চিন্তা, অনুভূতি এবং আচরণ, তারপর আপনি কী করেন সেটি লিখে ফেললেন। এটা আপনি প্রথমে 1 থেকে 3 দিন 7 দিন এরকম আপনি লিখে ফেলতে পারেন একটা ডায়েরিতে। এর মাধ্যমে কি হবে সেটি পরবর্তী যে স্টেপগুলো বলবো সেখানে থাকবে। এরপর আমরা যেটি বলি যে ইআরপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন, খুবই থেরাপিউটিক একটা টেকনিক, যেটা হলো সোশ্যাল অ্যাংজাইটিতে যেমন কাজ করে বা সোশ্যাল ফোবিয়াতে, অন্যান্য যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে সেখানেও এগুলো খুব ভালো কাজ করে। এখানে কি করতে হয় যে আপনার কোনো একটা বিষয় যেটি আপনার অনেক চিন্তা হয়, যার কারণে আপনি হলো বাইরে যেতে পারেন না, সেই জায়গাগুলোতে হয়তো আপনাকে হয়তো এই যে যে এক্সপোজার থেরাপি সেটি দেওয়া হয়। এখন এক্সপোজার থেরাপির ক্ষেত্রে আমরা বলি যে সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ আপনার যে প্রবলেমটি হচ্ছে সেটি সবথেকে কম কোন জায়গাটাতে হয়। অর্থাৎ হয়তো আপনি চিন্তা করেন, আমি যদি বাইরে যাওয়ার বা বাজারে যাওয়ার চিন্তা করি তখনই আমার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে। যদি ওই সময়টা অ্যাংজাইটি কাজ করে তাহলে সেটি কতটুকু দেবেন 10-এ? হয়তো বা 1 থেকে আপনার হয়। তাহলে আপনি ইনিশিয়ালি যে চিন্তাগুলো হয় একটু আপনি চিন্তা করলেন, আপনি আগে এগুলো নোট ডাউন করে ফেলছেন, তখন আপনার ফিলিংগুলো কী হয় আপনি সেটাও একটু ফিল করলেন। সব কিছুই আপনার ফিল করা, আপনার ব্রেন এবং হার্টের সাথে একজন সংযোজন করা, এটা হলো এই থেরাপির প্রথম এবং প্রধান কাজ। তারপর আপনি কী করেন, বাসাতে বসে থাকেন, কারোর সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেন না, কী করেন সেটিও আপনি লিখে ফেলতে পারেন। এরপর ছোট ছোট করে একটু করতে পারেন। হয়তো বা প্রথম দিন আপনি একদম বাজারে গেলেন না, বরং আপনি বাসা থেকে একটু সামনে গেলেন, ঘুরে ফিরে আবার বাসাতে চলে আসলেন, পরে ওর থেকে আরেকটু সামনে গেলেন, এরপরে আরেকটু সামনে গেলেন। একটা সময় চেষ্টা করলেন যে বাজারে গিয়ে একটা কিছু কিনে আবার চলে আসলেন। তারপর হয়তো বা পরের দিন হয়তো বা বাজারে অন্য যারা আছে তাদের সাথে একটু কথা বললেন। এই যে বিষয়গুলো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেটাকে ইআরপি থেরাপি বলা হয়। এটি খুবই কার্যকরী। আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, আমি আশা রাখি আপনি 2 সপ্তাহের ভিতরে একদম খুব ভালো একটা রেজাল্ট পাবেন। পরে যেটি আসে মেডিকেশন। অনেকের ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি থাকলে তাদের ভিতরে বিভিন্ন রকমের অস্থিরতা বা অ্যাংজাইটি থাকে এবং এই অস্থিরতা বা অ্যাংজাইটি কমানোর জন্য মেডিকেশন দরকার হয়। সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। সে হয়তোবা আপনাকে অ্যান্টি ডিপ্রেশন বা এসএসআরআইস গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেটা দিতে পারে, বেটা ব্লকার আর অ্যান্টি অ্যাংজাইলেটিক যে মেডিকেশন সেটা কিন্তু সে দিতে পারে। তবে আপনি মনে রাখবেন, অনেকে এই প্রবলেমের জন্য মনে করে এটা ব্রেনের প্রবলেম, একজন নিউরোলজিস্টের কাছে যান, কিন্তু সেটি না। আপনি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন যদি খুব বেশি অস্থিরতা থাকে। যদি অস্থিরতা অনেক বেশি না থাকে বা প্রবলেমটি অনেক বেশি না থাকে, সেক্ষেত্রে একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। এটাই হলো খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, আপনারা মনে রাখবেন, এটি আপনারা করবেন।
পরে কি হয়, হয়তোবা মাইন্ডফুলনেস প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট। এখন মাইন্ডফুলনেস প্র্যাকটিস বিভিন্ন রকমের হয়, আপনি বাসাতে বসেই করতে পারবেন। মনে রাখবেন, আপনি এই যে থেরাপিউটিক প্রসেসগুলোর কথা বলছি, এগুলো আপনি যদি একজন প্রফেশনালের কাছে আসেন, সে আপনাকে হেল্প করবে এই জায়গাগুলোতে, কিন্তু আপনি বাসাতে বসে কিন্তু এই কাজগুলো একা একা করতে পারেন। এখন মাইন্ডফুলনেস প্র্যাকটিস হলে ক্ষেত্রে আমরা যেটা বলি রিল্যাক্সেশন এক্সারসাইজ, আপনার মনকে রিল্যাক্স করা, আপনার শরীরকে রিল্যাক্স করা। এখন শরীরকে রিল্যাক্স করার জন্য ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাসের ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই শ্বাসের ব্যায়াম আপনি যখন করবেন নির্দিষ্ট নিয়মে, আমার এই ইউটিউব চ্যানেলে শ্বাসের ব্যায়াম নিয়ে আলাদা ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখতে পারেন। তখন আপনার ভিতরে যে অটোনমিক নার্ভ, যেটা হয়তো বা অস্থির থাকে সবসময় অটোমেটিক্যালি, ওটা শান্ত করে। সাথে সাথে আমাদের যে ব্লাড সার্কুলেশন, আপনার একদম পা থেকে মাথা পর্যন্ত এই যে ব্লাড সার্কুলেট হতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেখানে পর্যাপ্ত অক্সিজেন প্রোভাইড করে, এবং এর মাধ্যমে আপনার শারীরিক যে অস্থিরতা সেটি কমে যায় এবং মনের অস্থিরতাটা কমে যায়। এরপর যেটা আসে মেডিটেশন, খুবই গুরুত্বপূর্ণ মেডিটেশন। আপনি বিভিন্ন রকম মেডিটেশনই করতে পারেন, হয়তো আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, কিন্তু সবসময় মনে রাখবেন এমন কোনো মেডিটেশন আপনি সিলেক্ট করতে পারেন যেটি আপনি নিজে নিজে করতে পারেন। কীরকম, আমার কাছে অনেকেই আসেন, তারা বলেন যে আমি মেডিটেশন প্র্যাকটিস করি, বিভিন্ন মেথড রয়েছে, কোয়ান্টাম মেথড রয়েছে, বা অন্যান্য বিভিন্ন জায়গায় তারা শিখে আসেন। তো ওখানে একটা থিম থাকে, বা তারা কিছু কথা বলে, সেই অনুযায়ী সে মেডিটেশন করে, সেই কাজগুলো সেভাবে করে। আমি সবসময় তাদেরকে বলি যে আপনি সবথেকে বড় মেডিটেশন হবে এটা, যদি আপনি কোনো রকমের চিন্তা না করে শুধুমাত্র আপনি বসে থাকবেন কিছু সময়ের জন্য, সেটা 5 মিনিট, 10 মিনিট, 15 বা 20 মিনিট, যেটাই হতে পারে। তো এক্ষেত্রে আমার ওই যে একটা কমন মেডিটেশন আমি সবসময় করাই, যে করতে পারে সে আসলে লাভবান হয়। সেটা হলো কোনো রকমের চিন্তা না করে আমার চোখ বন্ধ করে আমি নাক থেকে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, এখানেই আমার মনোযোগ আমি দিব। হয়তোবা প্রথমেই আপনি হয়তোবা 30 মিনিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি 5 মিনিট চেষ্টা করেন। 5 মিনিট কিছুদিন করলে দেখবেন যে এরপর 7 মিনিট বা 10 মিনিট করতে পারবেন। বা 5 মিনিট যদি শুরু করতে না পারেন, 2 মিনিট করেন। আপনার ভিতরে যদি অনেক বেশি অস্থিরতা থাকে, অন্তত 1 মিনিট থেকে শুরু করেন। তাহলে এটা কি করবে, এটা হলো আপনারা দেখবেন যে খুব ভালোভাবে এটাকে আপনি নিজে নিজে ম্যানেজ করতে পারবেন। কারণ আপনার ভিতরে মনটা আপনি যদি কন্ট্রোল করতে পারেন, শরীরটাও যদি কন্ট্রোল হয়, আলটিমেটলি আপনার যে চিন্তাটা, আপনি যে চিন্তা করেন যে আমি বাইরে গেলে কিছু অঘটন ঘটে যাবে, সেটিও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এটা রেগুলার বেসিসে করতে হবে। আপনি মেডিটেশনটা হয়তো বা সপ্তাহে আপনি 2বার করে প্রতিদিন করতে পারেন। এবং ব্রিদিং এক্সারসাইজ মানে শ্বাসের ব্যায়াম যেটি বলি, যে 4-7-8 নিয়মে আপনারা করতে পারেন, অর্থাৎ 478। সেখানে আপনি হয়তো 4 সেকেন্ড জোরে জোরে নাক দিয়ে শ্বাস নেওয়া, এরপর ধরে রাখা 7 সেকেন্ড, এবং ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়া আস্তে আস্তে 8 সেকেন্ডে। এই যে 4-7-8 নিয়মে এটা কিন্তু আপনি করতে পারেন। এটা খুবই উপকারিতা রয়েছে। আপনি যদি নিয়মিত করেন, দেখবেন যে আপনার ভিতরে একটা শান্তি ভাব চলে আসবে। এছাড়াও মেডিটেশনের বিভিন্ন রকমের ওয়ে রয়েছে, সেগুলো আপনারা করতে পারেন। আমি একটা কথা বলেছিলাম যে আপনি হয়তো বা অন্য অন্য জায়গাতে যারা যেভাবে বলবে থিম অনুযায়ী, অনেক ক্ষেত্রে ইমাজিনারি এক্সারসাইজ এটাকে আমরা বলি, সেটি আপনি করতে পারেন, কিন্তু তো আপনার লক্ষ্য থাকবে এটা যে আপনার নিজের চিন্তার উপরে মন দিয়ে আপনি যেন করতে পারেন। হয়তো বা অনেকে আছেন যারা হলো বিভিন্ন রকমের রিল্যাক্সেশন যে সাউন্ড রয়েছে সেগুলো শুনে তারা কিন্তু এই মেডিটেশনটা করেন, তো সেটাও করতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি শুধুমাত্র শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এর দিকে মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে আপনি এই যে 5 মিনিট, 10 মিনিট, 15, 20, 30 এইভাবে থাকতে পারেন, সেটা সবচেয়ে বেস্ট। এরপর যেটা হয় সোশ্যাল স্কিল ট্রেনিং। যাদের ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি থাকে, তাদের সোশ্যাল স্কিল কিছু ট্রেনিং দরকার হয়। হয়তো বা তার ভিতরে অলরেডি পারফরমেন্স অ্যাংজাইটি রয়েছে, অর্থাৎ কারো সামনে গিয়ে কথা বলতে পারে না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, কথা বলার সময় নিজেকে ছোট মনে হয় আমি নিজে নিজে কথা বলতে পারি না। এই জিনিসগুলো এক হচ্ছে যে প্রফেশনাল যদি হেল্প নেন, তারা খুব ভালোভাবে কাজ করতে পারে। আর যদি আপনি নিজে নিজে করতে চান, তাহলে আপনার কনফিডেন্স বাড়ে, এরকম কিছু কথা আপনি নিজেকে বলতে পারেন। হয়তোবা আপনি ভ্যালুয়েবল, আপনি হয়তোবা পড়াশোনা ভালো, অথবা কম্পিউটার নলেজ ভালো, অথবা আপনি একটা সময় অনেক কিছু নিজের দায়িত্বে আপনি করেছিলেন, এইগুলো একটু চিন্তা করা, সাথে সাথে একটু লিখে ফেলা। আপনি যদি লিখতে পারেন, আমি আবারও বলছি যে আমার কথাগুলো হয়তোবা একটু কষ্ট লাগতে পারে অনেকের, কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। হ্যাঁ, এটা একটা আপনার এডুকেশনাল ভিডিও মনে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন।
আপনি ইনিশিয়ালি প্রথম শুরু করতে পারেন। আপনি যদি ব্রিদিং এক্সারসাইজ মেডিটেশনটা কয়েকদিন করেন, 7 দিন বা 10 দিন, দেখবেন আপনার ভিতরে অস্থিরতা বা এই যে চিন্তাভাবনা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এরপর সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের জায়গাটা আমরা বলি যে আপনি হয়তো বা পজিটিভ বিষয়গুলো একটু লিখে ফেলতে পারেন। আপনি যেখানে থাকেন সেখানে আপনি হচ্ছে যে এটা টানিয়ে রাখতে পারেন। আপনি মাঝে মাঝে দেখবেন যে আপনার এই বিষয়গুলো আপনি জানেন, আপনি পারেন। তখন কী হবে, নিজের ভিতরে একটা কনফিডেন্স বাড়বে। বা আপনার প্ল্যানটা লিখে ফেলতে পারেন যে আপনার বড় হয়ে এই প্ল্যানটা আপনার কাজ করবে বা পরবর্তীতে এই প্ল্যানটা আপনার আছে। এটা যদি আপনি লিখে রাখেন তাহলে আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে এবং দেখবেন যে এটাই আপনাকে কাজ করার জন্য একটা ইন্সপিরেশন আপনাকে দিবে। সো এই প্র্যাকটিসগুলো আপনি যদি করেন তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। তখন মানুষের সাথে আমি কথা বলতে পারি কি পারি না, এই চিন্তাটা একটা সময় আসবে না। আমরা অ্যাসার্টিভনেস প্র্যাকটিসের ক্ষেত্রে আর একটা বলি, সেটি হলো যে আমরা বিহেভিয়ারগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের আচরণ 3 প্রকার। একটা হলো পেসিভ, অ্যাগ্রেসিভ, অ্যাসার্টিভ। আমি যখন কথা বলবো আমি পেসিভ থাকবো না, অর্থাৎ আমি কথা বলতে পারি না, আমি কার সাথে কথা বলবো না, ব্যাপারটা এরকম না। বা আমি যখন কথা বলবো এগ্রেসিভ হয়ে যাব, একদম রাগে মারামারি কাটাকাটি এরকম করবো, নো, সেরকম না। বরং আমার একটা বিষয়ে রাগ হয়েছে, আমি অ্যাসার্টিভলি বলবো। আমার বন্ধুর জন্য আমার হয়তো বা রাগ হয়েছে, আমি ঠিকমতো তার সাথে দেখা করতে পারি না, সে কষ্ট পেয়েছে। তখন আমি এগ্রেসিভ বা পেসিভ না থেকে বরং, বন্ধু তুমি তো আমাকে ইনভাইট করেছিলে, আসলে ওই দিন আমি অসুস্থ ছিলাম এবং আমার ভিতরে খুব কষ্ট লাগছিল, আমি মানসিকভাবে একটু সমস্যায় ছিলাম, এই জন্য আমি তোমার সাথে দেখা করতে পারি না, আমি খুবই দুঃখিত। তবে পরবর্তীতে এই সিচুয়েশন আসলে আমি অবশ্যই তোমাকে আগে কনফার্ম করব বা আমি চেষ্টা করব তোমার সাথে মিট করার জন্য। এই যে অ্যাসার্টিভনেস, এটাকে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু নন ভায়োলেন্ট বিহেভিয়ারও বলি। হয়তো আপনি যখন প্রফেশনাল কোনো হেল্প নেবেন তখন আপনাকে এনবিসি বা নন ভায়োলেন্ট কমিউনিকেশনও শেখাবে। সো এইগুলো আপনাকে কিন্তু খুব সহজে আপনি কিন্তু শিখতে পারেন। তারপরে যেটি হয় যে সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের পরও আপনি কিন্তু নিজে নিজে কিছু স্ট্র্যাটেজি নিতে পারেন, যেটাকে আমরা বলি সেলফ হেল্প স্ট্র্যাটেজি। সেটা হলো যে আপনার গোল কী, আজকে থেকে আপনি 2 বছর পর আপনি কোথায় দেখতে চান, কোন কাজগুলো আপনি করতে চান, বা আপনার অতীত হয়ে গেছে, অতীতের কোন বিষয়গুলো আপনাকে এফেক্ট ফেলছে সেগুলো কী করবেন, একটু লিখে ফেলবেন। আসলে কি এটা কি বর্তমান সময় ইম্পর্টেন্ট কিনা সেটাও একটু লিখে ফেললেন। আপনি যদি যত এগুলো নিয়ে রিসার্চ করবেন দেখবেন যে আসলে আপনি উইনার। অনেকে কি করে, এগুলোকে পিছনে রাখে, ওই চিন্তাটা করলে আমার খারাপ লাগে, আমি চিন্তা করব না, তার মানে আপনি কিন্তু চিন্তা নিয়ে আপনি বসে আছেন। সুতরাং এগুলোকে চিন্তা করা, আপনার সচেতন মনে নিয়ে আসা, অবচেতন মন বা আমরা বলি যে আমার আনকনশিয়াস মাইন্ডে না রেখে বরং আপনার সচেতন মাইন্ডে আপনি নিয়ে আসতে পারেন। এই যে সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের কথা বললাম, এরপরে যে সেলফ হেল্প স্ট্র্যাটেজি ক্ষেত্রে আরও বেশি কিছু বিষয় রয়েছে। যেমন আপনি এটা ভালো কাজ করলেন, সেটা আপনার সাকসেস হয়েছেন, সেটাকে একটু সেলিব্রেট করেন। হয়তো বা একটু বন্ধুদের সাথে আড্ডা মারা বা অন্যের সাথে বলা যে আমি এই জিনিসটা করতে পেরেছি, হ্যাঁ, এটা আপনি করতে পারেন। হয়তো বা ওই সময় একটু ভালো খাবারও আপনি খেতে পারেন, হয়তো বা নিজেকে একটা চকলেট কিনেও দিতে পারেন নিজের জন্য। অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো বা কমফোর্ট জোন নেই, বিভিন্ন জায়গাতে আপনি খারাপ থাকছেন, তো ওই জায়গাটাতে আসলে কমফোর্ট জোন কোথায় এটা একটু আপনি খুঁজে পেতে পারেন। তারপর যেটা হয় সাপোর্ট গ্রুপ, খুবই ইম্পর্টেন্ট। আমরা এই যে বিষয়টি সাপোর্ট গ্রুপ কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, কিন্তু সাপোর্ট গ্রুপটা আমাদের অনেক হেল্প করতে পারে। হয়তো আমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, তাদের সাথে যদি একটু কথা বলতে পারি বিষয়গুলো নিয়ে, বা তাদেরকে যদি একটু অবজার্ভ করি যে সোশ্যাল সিচুয়েশন তারা কীভাবে কথা বলে, হয়তো আপনার মনের কথাগুলো এই সাপোর্ট সিস্টেমে যারা থাকে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন কিনা, বা আপনার যে অভিজ্ঞতা সেগুলো একটু বলা যায় কিনা, এমন একজন পার্সোনাল ব্যক্তি যিনি আপনার কথাগুলো গোপন রাখবেন তার সাথে বলতে পারেন। বা আপনার একটু সাপোর্ট দরকার, হয়তো বা তাকে নিয়েই আপনি একটু ঘুরতে যেতে পারেন। বা ওই সিচুয়েশনে তার চিন্তাভাবনা কী বা তার অনুভূতি কী, সে কী কী আচরণ করে, ওই যে প্রথমে আমি যেটি বললাম সেটি কিন্তু তার কাছ থেকে আপনি জানতে পারেন। তার মানে এই যে সাপোর্টটা, এটা কিন্তু আপনাকে নিজের যে থেরাপিস্ট হতে কিন্তু অনেক বেশি সাপোর্ট করবে। তারপর হয় যে লাইফস্টাইল চেঞ্জ। অনেক সময় দেখা যায় যে আমরা হেলদি লাইফস্টাইল থাকি না, হয়তো এমন হয় যে রাতের বেলা আমরা ঘুমাই না, দিনের বেলা সারাদিন ঘুমাই, এবার বন্ধু বান্ধবের সাথে মিশি না, বা আমার যে কাজগুলো সেগুলো করে না, আস্তে আস্তে আমি পিছনে পড়ে যাই। সো এই জায়গাটা কিন্তু চেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ। রাতের ঘুমটা রাতেই দিতে হবে, রাতের ঘুম কখনো দিনে হয় না। সুতরাং রাত 10টা বা 11টার পরেই আপনি ঘুমিয়ে যাবেন, এবার সকাল সকাল উঠবেন, যে কাজগুলো থাকবে সেই কাজগুলো সকালে করার চেষ্টা করবেন। প্রতিদিন আপনার খাবার দাবার ভিতরে একটু হেলদি যে খাবার দাবার সেটি একটু রাখতে পারেন, সবুজ শাকসবজি, মাছ, মাংস বা ডিম,
যেগুলো আপনি করতে পারেন। একটু ফিজিক্যাল এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, সেটাই আপনি করতে পারেন। প্রতিদিন অবশ্যই কিন্তু আপনার যেটি করতে হবে যে হয়তো আপনি অনেক বেশি চা খান বা আপনার ভিতরে অথবা ড্রাগের কিছু বিষয় আছে যেটা আপনি মাঝে মাঝে নেন, তো এইগুলোকে একদম অ্যাভয়েড করতে হবে। কারণ আপনার লাইফ আপনার লাইফ এর থেকে পৃথিবীর কিন্তু আমরা কেউ বলতে পারি না যে আমার জীবনের চেয়ে অন্য বড় কিছু রয়েছে। সুতরাং এই জায়গাটা একটু করা, আপনি হয়তোবা সিগারেট খান, সেক্ষেত্রে অনেক বেশি সিগারেট যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে সেটিকে রিডিউস করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় যেটি বলে যে পজিটিভ সেলফ টক, আমরা আমাদের যে পজিটিভ বিষয় রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেক সময় আমরা রেকগনাইজ করি না বা বলিই না, এবং না বলতে বলতে যেটি হয় যে এটাও আমাদের যে লাইফের জন্য গুরুত্বপূর্ণ বা আমরা কিছু একটা করবো, তখন কিন্তু আমরা একটা ইন্সপিরেশন আসবে, সেটি আমরা বলি না। তার জন্য আমি প্রথমেই যেটা বললাম যে আপনার কিছু স্ট্রেংথ অথবা অ্যাচিভমেন্টের একটা লিস্ট করতে পারেন, যেখানে আপনি সাকসেস হয়েছিলেন বা আপনার ভিতরে সাকসেস রয়েছে, বর্তমানে আছে, অতীতে ছিল। আপনার কিছু অ্যাচিভমেন্ট হয়তো বা আছে, হয়তো বা আপনি এসএসসিতে ভালো একটা রেজাল্ট করছেন বা আপনি পাস করেছেন, বা একটা সময় আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট দিয়েছেন, আপনার অন্য যারা থাকে তাদেরকে একটা সাপোর্ট দিয়েছেন, হেল্প করেছেন, সেগুলো আপনার একটু লিখে রাখতে পারেন। অনেক ক্ষেত্রে হয় যে অনেকে ক্রিটিসাইজ করে নিজেকে, ওই জায়গাটাতে নিজেকে ক্রিটিসাইজ না করে বরং একটু ফোকাস করা যে আসলে আপনার কোন জায়গাটা ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে, সেটি একটু ইম্প্রুভমেন্ট করতে গেলে আপনার কী কী হিন্ডারেন্স হতে পারে সেটি একটু আইডেন্টিফাই করে নিজেকে একটু সাহায্য করতে পারেন। এটা আপনার অ্যাচিভমেন্ট যেমন সামনে হবে, সাথে সাথে আপনি আপনার জায়গা থেকে ভালো হবেন। অনেক ক্ষেত্রে এই যে সোশ্যাল অ্যাংজাইটি বা সমাজে চলতে গেলে এতই সমস্যা হচ্ছে যে একদম পারছি না, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনার যে অ্যাংজাইটিটা সেটি কিন্তু কমাতে হবে। সেক্ষেত্রে একজন প্রফেশনাল হেল্প নিতে পারেন, কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে অনেক বেশি সাহায্য করবে এখানে। এছাড়াও যদি আপনার সমস্যাটা খুব বেশি হয় সেক্ষেত্রে সাইকাটিস্ট তো রয়েছেনই, তিনি শুধু ওষুধ দিবেন, দেখবেন আপনার 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনার অনেক কিছু চেঞ্জ চলে আসবে। এবং আপনি যদি এইখান থেকে একদম নিজেকে মুক্তি করতে চান, তাহলে সবচেয়ে ভালো একজন সাইকোলজিস্ট এবং সাইকাট্রিস্টের কাছে চিকিৎসা নেওয়া নিয়মিত। আপনি যদি নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা আর থাকবে না। মোটামুটি সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য যে কয়েকটি বিষয় রয়েছে আজ পর্যন্ত এই পৃথিবীতে রয়েছে, আমি সবগুলোই মোটামুটি বলার চেষ্টা করেছি। এবং এর মধ্যে হয়তোবা আপনার লক্ষণগুলো হয়তোবা অনেকের ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি থাকে, সাথে সাথে অন্য অন্য ইস্যু থাকে বা কিছু ইলনেস থাকে, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আপনার যদি শুধু সোশ্যাল অ্যাংজাইটি থাকে তাহলে এই জিনিসগুলো করবেন। অনেকে ভুলেও এই কাজটি করবেন না। আমাদের কাছে অনেকেই আসে যারা কবিরাজ বা হুজুরের কাছে তাবিজ কবজ বা পানি পড়া তেল পড়া নিয়ে থাকেন, এই কাজটা আপনারা কখনোই করবেন না, আমি আশা রাখি। কারণ বর্তমানে বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা এই যে কথা বলার মাধ্যমে যে চিকিৎসা দেই, যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এটাও কিন্তু বিভিন্ন রকমের থেরাপিউটিক প্রসেস রয়েছে। কাউন্সেলিং একটা মেডিকেল টার্ম, সাইকোথেরাপি একটা মেডিকেল টার্ম। এখানে আমাদের বিভিন্ন রকমের কগনিশন কাজে খাটাতে হয়। বিজ্ঞান কি বলে, রিসার্চ কি বলে এবং রিসার্চে কোনটি সফল হয়েছে সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করি। সুতরাং আপনারা একটু প্রফেশনাল হেল্প নিন, দেখবেন আপনার যে সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া থেকে আপনি মুক্তি পাবেন। আজকের ভিডিওটি এখানেই রাখছি, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন এবং সাথে সাথে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।